অনেকগুলো অভিযোগ মোশাররফ ভাই করেছেন। তার একটা হচ্ছে আপনারা সরকারি পৃষ্ঠপোষকতায় গঠিত রাজনৈতিক দল, দ্বিতীয়ত হচ্ছে যে এইভাবে একটি রাজনৈতিক দল গঠিত হতে পারে কিনা, এবং নির্বাচন ছাড়া আসলে এটার কোনো সমাধান নাই। উনি ৭৫ থেকে ৭৮-এর উদাহরণ দিয়েছেন, এরশাদের সময়ের ৮০-৮১ পরের উদাহরণগুলোও দিয়েছেন। কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, আমি মোশাররফ ভাইয়ের কথা থেকে আসি একে একে। কারণ এমন কিছু হয় কি যে যেই ধরনের আসলে অভিযোগগুলো করা হয়, এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ না করি তাহলে তাদের পক্ষ থেকে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল। সুতরাং এই কথাতে আমি খুব বেশি সমস্যা দেখি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ম্যাটিকুলাসলি ডিজাইনড বলা হয়েছে, স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। সেটা হচ্ছে স্বাভাবিকভাবে দেখেন আপনি যদি একটু দেখেন যে আমরা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী, আমি যদি নাহিদ ইসলামের কথাই বলি, নাহিদ ইসলামের রাজনৈতিক পথ চলা কিন্তু এই ২৪-এ না, তার রাজনৈতিক পথ চলা ২০১৮ সাল থেকে। সুতরাং এই যে ম্যাটিকুলাসলি ডিজাইন, কারণ দেখেন অভ্যুত্থানে বেশ কিছু, আপনি যদি দেখেন অনেক ধরনের কথা ছিল, অনেক ধরনের প্রোপাগান্ডা ছিল, যে জামাত শিবির ট্যাগের একটা বিষয় ছিল। দেখেন এইভাবে করে আমাদের আন্দোলনটা থামিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল, এমন অবস্থা ছিল। আপনি বলছেন ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড। অফকোর্স এসছে, তখন কিন্তু আমরা এটা খুব সহজে খারিজ করে দিয়েছি। যেমন আপনি যদি দেখেন যে অভ্যুত্থানের সময় একটা এরকম হয়েছিল যে জামাত শিবির ট্যাগ দেওয়া, আমরা তখন বলেছি যে যখন রাজাকার যখন শেখ হাসিনা নিজেই বললেন, অন্য কোনো সময় হলে কি যারা হচ্ছে ভিন্ন মতের ছিল, যারা বিরোধী মতের ছিল, তারাই রাজাকার, এবং রাজাকার বললে আপনার জীবন একটা হুমকির মধ্যে পড়ে যাবে এবং আপনি যেই দাবিতে গেছেন সেই দাবি থেকে আপনি সরে আসবেন। কিন্তু এইটা কিন্তু উল্টা হয়েছে। কি আসলে আচ্ছা, দেখেন নির্বাচনই একমাত্র সমাধান না। নির্বাচন অবশ্যই অনেক কিছু সমাধান বলতে আমি যদি বলি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় দেখেন অভ্যুত্থানের তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারই আসলে নির্বাচন, এবং এই নির্বাচন ছাড়া আপনি তো লেজিটিমেট করতে পারবেন না। জনগণের যে আকাঙ্ক্ষা, যে দাবি, সেগুলোকে আপনি একটা লেজিটিমেট বডির মাধ্যমে কিন্তু আনতে পারবেন না যদি নির্বাচন না হয়। নির্বাচন না হওয়ার ব্যাপারে আমাদের কোনো অবস্থান নাই, বরং আমাদের নির্বাচনের পক্ষেই অবস্থান। কিন্তু দেখেন, আপনি যদি একটা অভ্যুত্থান হয়ে গেছে বাংলাদেশে, এটা যদি আপনি না বোঝেন এবং আপনি এই দ্রুত নির্বাচন এবং জীবনবাজির নির্বাচন যদি আপনি বারবার করে চান, তাহলে তো আমাদের সমস্যা হয়। কারণ এই কবে নির্বাচন হলে এটা দ্রুত নির্বাচন বা সঠিক সময় নির্বাচন, এটা তো আসলে বারবার করে সবসময় রাজনৈতিক দলগুলো জনগণকে আসলে একটা কি বলবো সাইনবোর্ড হিসেবে রেখে তাদের কিন্তু যে কথাবার্তা, সেগুলো কিন্তু শুনতে চান না। দেখেন এই জুলাই চার্টার, এই জুলাই সনদটা বাস্তবায়িত হওয়া খুব গুরুত্বপূর্ণ, এবং মানুষের সেটা একটা গুরুত্বপূর্ণ মূল্যায়ন আছে। যেমন সবসময় হচ্ছে এই নির্বাচনটা যে কারণে আপনি চাচ্ছেন, আপনি সেটা তো জনগণের বুঝতে হবে, না হলে কিসের বেসিসে আপনার মানে মূল্যায়নটা করবে জনগণ, সেই সুযোগটা তো দিতে হবে। সেই জায়গায় কি আপনারা খানিকটা পিছু হচ্ছেন? যেমন ধরেন জুলাই সনদ যখন বাস্তবায়নের জন্য আপনি একটা উদ্যোগ নিলেন, তারপরে রাজনৈতিক দল গঠন করার পরে এখন আপনারা যে গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, সেটাও সমত সঙ্গেটি নিয়ে বিএনপি সঙ্গে ঐক্যমত হয়নি বলে সেটি আপনারা পিছিয়েছিলেন অথবা সরকারের আওতায় দিয়েছিলেন। তারপরে এখন আসছে সংবিধান নতুন করে পুনর্লিখন, বা সেজন্য আপনি এখন গণপরিষদ নির্বাচনের কথা বলছেন। কিন্তু বেশিরভাগ মানুষকে আসলে গণপরিষদ নির্বাচন চায় নাকি তারা সংসদ নির্বাচনই চায়? দেখুন, আপনি বোধহয় জুলাই ঘোষণাপত্র, যেটা প্রোক্লেমেশন আমরা বলছিলাম, সেটার কথা বলছেন। এই প্রোক্লেমেশনটা আমরা যখন চেয়েছি, আমরা এটার জন্য একটা প্রোগ্রামও করেছি। তো সেটা সরকারের পক্ষ থেকে বলা হলো, রাজনৈতিকভাবে হচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল আসলে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি, সেজন্য আসলে সেটা বাস্তবায়ন সম্ভব হয়নি। কিন্তু আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সরিনি, আমরা প্রোক্লেমেশনের দাবিতে আছি, এবং আমরা মনে করি এটার একটা সাফল্য হচ্ছে জুলাই সনদ। কারণ জুলাই সনদে দেখেন এই যে সংস্কার যে প্রয়োজন, আমরা কিন্তু সেখানে গণপরিষদের কথাও বলেছি, আমরা সংস্কারের কথাও বলেছি। সুতরাং এই জুলাই সনদটা বাস্তবায়ন হলে আমাদের প্রোক্লেমেশনের আসলে যেই দাবিটা, তার অনেকখানি সফলতার মুখ দেখবে। এবং গণপরিষদ নির্বাচন দেখেন আমরা বুঝি, এখন এই নির্বাচনটা আমাদের কথা হতে হবে গণপরিষদ নির্বাচন। কারণ এই নির্বাচনে গণপরিষদ নির্বাচন যেহেতু সংবিধান প্রণয়নের জন্য হয়, সুতরাং আমরা চাই যে এই অভ্যুত্থানের পরে
পর আমরা প্রথম থেকেই বলছি যে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা তখনই সম্ভব যখন হচ্ছে আমরা এই গণপরিষদের মাধ্যমে এই নির্বাচন করব। এবং দেখেন এটা কিন্তু আমরা ওই জায়গা থেকে সরে এসেছি। এটা তো প্রথমে আমরা বলেছি দুটো নির্বাচন, দুটো আলাদা নির্বাচন, কিন্তু এখন আমরা বলছি একটা নির্বাচনে সেটা সম্ভব এবং সেটা আইনমন্ত্রী কিন্তু আইন উপদেষ্টা কিন্তু অলরেডি বলেছেন যে সেটা আসলেও সম্ভব। সুতরাং এই গণপরিষদ নির্বাচনে যে বডিটা থাকবে তারা প্রথমে সংবিধান সংস্কার করবেন এবং এরপরে হচ্ছে সেই বডিটাই নিজেদের আসলে আইনসভায় তারা নেতা হিসেবে নিজেদের ঘোষণা করে এই সংবিধান সংশোধন না করে, এই সংবিধান আসলে সংস্কার না করে, যেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বারবার করে বলা হচ্ছে সংশোধন, এবং তারা হচ্ছে চান যে তারা জাতীয় সংসদ পার্লামেন্টে গিয়ে তারা হচ্ছে সংশোধন করবে। এখন দেখেন এইটার উপরে তো আসলে আমাদের ভরসা থাকার কথা না, কারণ আমরা গত বহু বছর দেখেছি যে সংশোধনের কি অবস্থা। সংশোধনী তো আসলে এই অ্যামেন্ডমেন্টে যে কোনো সময় করা যায় এবং যে কোনো সময় বাতিল করা যায়, একদমই সময় নেই। মোশাররফ ভাই, এই জায়গাটাই সংস্কার নিয়ে, এবং আপনারা এই সরকারকে কি একটা তত্ত্বাবধায়ক সরকারের অন্য রূপ হিসেবে, নিরপেক্ষ সরকার হিসেবে দেখতে চান কিনা? কারণ তারা বলছেন যে সংবিধান পুনর্লিখন এবং এই সংবিধানে আসলে একটা ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলে, ফলে এই সংবিধান পরিবর্তনের দাবি। সেটার সঙ্গে বলি যে পৃথিবীতে যতটি ফ্যাসিবাদ আছে, জি, আপনি লাস্ট ধরেন পুতিনেরটা, পুতিন কি তার যে সংবিধান পেরেস্ট্রয়কার পরে সংবিধানকে তিনি ম্যানিপুলেট করে তিনি একটা পরিস্থিতি গড়ে তোলেন নাই? হিটলার কি একটা ডেমোক্রেটিক্যালি নির্বাচিত না মানুষ না? তো শেখ মুজিব ইভেন ডেমোক্রেটিক্যালি নির্বাচিত, তিনি এক বছরের মাথায় জরুরি অবস্থার কোনো প্রভিশনই ছিল না, জরুরি অবস্থার প্রভিশন আনলেন এবং 3 বছরের মাথায় তিনি কি করলেন? 4th অ্যামেন্ডমেন্ট করে সকল রাজনৈতিক দল, সকল সংবাদপত্র বন্ধ করে দিলেন। এটা কি তাকে সংবিধান বানিয়েছে না তিনি সংবিধান তৈরি করেছেন? তো পৃথিবীর সবথেকে ভালো কথা সমৃদ্ধ সংবিধানের নাম হচ্ছে মালদ্বীপের সংবিধান। মালদ্বীপের সংবিধান কি ওইভাবে কার্যকর? সংবিধান হলো একটা সরকার ওই সংবিধানকে কিভাবে মানে আর জনগণ তাকে মানাতে কতটুকু বাধ্য করতে পারে, এটার উপর নির্ভর করে। আর কথা রাখবে না তো এখনই কথা রাখবে না, করেন বিপ্লব, আরেকটা হতে পারে না? আপনি যদি আমার এখনই অবিশ্বাস করেন যে আমি এতে আইলে এত পথ চলার, আপনার সাথে আমার এত পথ চলার দরকারটা কি? I have a dream, I have program, that's why I want election. আমার প্রতিশ্রুতি আছে জনগণের কাছে, আমার কর্মসূচি আছে, দলের কাছে জবাবদিহি করতে হয় একটা কোন কাজের জন্য। তো আপনি শিখাবেন, রাষ্ট্র শিখাবেন, রাজনীতি শিখাবেন আমাকে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপির যে 31 দফা যেগুলি আছে, এইটার সাথে আরও 5 তারিখের সাথে আরও নতুন নতুন যুগ হতে পারে। তার বলছেন যে আমরা কোনো অবস্থাতেই আমরা এই সংস্কৃতিটাকে নির্মূল করতে চাই, ইলেকশনকে ম্যানিপুলেশন করার যে সংস্কৃতি, এটাকে নির্মূল করতে চাই। আমরা কোনো অবস্থাতেই কারোর সাথে কোনো ফর্মেই আমরা অন্যায়টা করতে চাই না। এটা হলো মূল কথা। 31 দফায় যা যা আছে তারপরেও তো এই জিনিসগুলি আরও যুগ হবে। যে এটা ছিল 27 দফা, জুনায়েদ সাকিরা বসে এটাকে আরও এক্সপ্যান্ড করে 31 দফা করলেন। 5ই আগস্টের পরে নতুন আলোকে আরও কয়েকটি দফা যুক্ত হতে পারে। যেমন আপনি দেখেন এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানে আজ পর্যন্ত যারা আহত হচ্ছে এদের তালিকা হচ্ছে, যারা নিহত হচ্ছে তালিকা কোনোদিনই করতে পারবে না এই সরকার। লিখে রাখেন আজকে ডেট তারিখ দিয়ে। পারবে না কেন? কোনোদিন বলবেন 800, কোনোদিন বলবেন 1400, কোনোদিন বলবেন 1500, কোনোদিন বলবেন 2000। এই যে লাফিয়ে বলার যে প্রবণতা, যে শেখ মুজিব সংস্কার বাংলাদেশে বাস্তবায়িত হবে না। আপনাকে রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিতে হবে, বিশ্বাসে নিতে হবে। এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনি ছিলেন মাত্র একটি সাইনবোর্ড মাত্র, পোস্টার মাত্র, একটি ব্যানার মাত্র। আর বাকি কাজগুলি আপনি দেখবেন, যাত্রাবাড়ি দেখেন, আপনি উত্তরা দেখেন, মিরপুর দেখেন 5 তারিখে ওইখানে ছাত্র কয়জন সামনে ছিল। এটা জনগণ এবং রাজনৈতিক দলগুলি করেছে।